গুড ইভিনিং। 23 জেলার যে গ্রুপগুলো আমাদের আছে, 23টা জেলার টেট উত্তীর্ণদের যে গ্রুপগুলো আছে, আপনারা উম, এগুলো একটু শেয়ার করে দেবেন। জেলায় জেলায় টেট উত্তীর্ণ যে গ্রুপগুলো আছে, আপনারা যেসব গ্রুপে ইন্টারভিউ নিয়ে পড়াশুনো করছেন, যেখানে আপনারা গ্রুপ স্টাডি করছেন, সেই সব জায়গায় অন্তত লাইভটা শেয়ার করুন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন, সে বিষয়েও অনেকে উত্তর দেব আমার থেকে। মানে আমার যেটুকু অভিজ্ঞতা বা আমার যেটুকু ধারণা, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। শুরু করবো এবার। হুম হুম একটু জেলা গ্রুপে যারা আছেন, জেলা গ্রুপে একটু শেয়ার করে দেবেন। আপনাদের নিজের নিজের জেলা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেবেন। অনেকেই এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত আছেন, হয়তো পরে লাইভ এসে দেখবেন, তবে শেয়ার করা থাকলে হয়তো পরে দেখে নেবেন। যাক, বেশি দীর্ঘায়িত করব না। অনেকেই 175 জন জয়েন্ট হয়েছে। হুম হুম যদি রিপ্লাই না দিই, আরেকবার কমেন্ট করবেন। আমি একটু কিছুক্ষণ কথা বলে নিই। দেখুন, ভালো প্রত্যেকেই মানে ভালো কেমন আছি বা ভালো আছি, এইসব বিষয়গুলো এখন অনেকটাই ফর্মালিটির উপর নির্ভর, মানে ফর্মালিটিই মেনটেন হচ্ছে। কারণ আমরা যারা এই আহ, মানে এতদিন ধরে একটা জিনিসের উপরে, মানে একটা লেবু যেমন অনেকক্ষণ ধরে তাকে যদি মানে কচলানো হয়, কি হয়? তেতো হয়ে যায় না? ঠিক ব্যাপারটাই কিন্তু আমাদের এমন হয়ে গেছে। আমি দেখেছি যে যে এই 2018 সালে ডিএলএড যারা, তারা দীর্ঘদিন পর 2022-এর ডিসেম্বর, 11ই ডিসেম্বর পরীক্ষা দিল। 10ই ফেব্রুয়ারি 2023-এ রেজাল্ট পাবলিশ করা হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতার মানের পরীক্ষা রেজাল্ট পাবলিশ করা হলো। এবং সেই রেজাল্ট পাবলিশ করে কি হলো? পাবলিশ করে সেখান থেকে পর্ষদ থেকে জানানো হলো যে এবার থেকে ন্যূনতম বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। তো সেই 2023-এর 10ই ফেব্রুয়ারি, আর আজ কত তারিখ? 9 তারিখ। আজকে 9/2/2026 সাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারছেন যে বেকারদের নিয়ে যে মানে কিরকম উদাসীনতা চলছে। দীর্ঘ 4 বছর, 4 থেকে 5 বছর পর নতুনরা সুযোগ পেল প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য। রেজাল্ট খুব দ্রুত, বলবো না, গৌতম পাল মহাশয় খুব দ্রুতই রেজাল্ট পাবলিশ করলেন। এবং স্বচ্ছতা স্বচ্ছ টেট হিসাবে কিন্তু তুলে ধরলো 2022 সালের। তাদের আজকে এই পরিস্থিতি। আজকে 58,000 যারা প্রশিক্ষণ করেছেন, 58,000 ফর্ম ফিল আপ হয়েছে, মাত্র 13,400 ভ্যাকেন্সি। তার মধ্যে থেকে 10,500-র মতো সম্ভবত সেটা বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি। তাহলে 10,500 মানে 10,000, আর ওদিকে 58, মনে করুন 60,000। তো তা থেকে 10,000 সবাই চাকরি পায় না, আমরা প্রত্যেকেই জানি যে সবাই হবে না। কিন্তু অন্তত 60% বেরিয়ে গেলেও তো অনেক শান্তি। তারপরের যে নিয়োগে তারা আবার অংশগ্রহণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন যেহেতু নিয়োগ হয় না ধারাবাহিক, 2022 সালের নিয়োগ হয়তো হয়েছে, হয়তো আমরা অনেকে দেখতে পাচ্ছি 2022-এর নিয়োগ, তারপর 2025-এর। তো 2022-এর নিয়োগে কারা অংশগ্রহণ করেছিল সেটা দেখলে পরিষ্কার হয়ে যায়। তো 10,000 চাকরি পাবে, আর বাদ বাকি 40,000
তারা কিন্তু ডেপ্রাইভ থেকে যাবে। এই দীর্ঘদিন অপেক্ষা করার পর যদি নিজের নামটা সেই মেরিট লিস্টে না থাকে, এর থেকে যন্ত্রণা বা এর থেকে অন্ধকারময় যুগ কী হতে পারে? আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকেই চাকরি পাবে না, কিন্তু 60% পেলে কিন্তু অনেকটাই কিন্তু যে আমরা প্রত্যেকেই জানি যে প্যানেলের যারা পরীক্ষা দেয় সবাই পায় না, কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে, যেটা 2017 টেটের ক্ষেত্রে হয়েছে। মানে এসসি তো প্রত্যেকে, শিডিউল কাস্ট যারা আছে, শিডিউল ট্রাইব, তাদের তো পুরো ভ্যাকেন্সি ফাঁকাই আছে। আহ, আহ, প্রতিবন্ধী ডিসেবিলিটি যারা আছেন তাদের পুরো ফাঁকা আছে। হ্যাঁ, দেখুন মাঝে একটা কথা বলে নিই। আমি জানি না কিছু কিছু যারা মানে ভেরিফিকেশন টেবিল থেকে যাদেরকে রিজেক্ট করে বাইরে পাঠানো হচ্ছে, তো তারা কেন ডাইরেক্টলি আমার আমারকে আমার মানে বিভিন্ন এআই ভিডিও করে তার সাথে পর্ষদ কিংবা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছেন। আমি একটু ভালো করে বলতে পারি যে এনওয়ের যারা কিছু গ্রুপ আছে, মানে একটা গ্রুপে আমার এআই করা ভিডিও ছবি শেয়ার করা হচ্ছে। আমি কিন্তু অলরেডি থানায় বলেছি, একটা একটা মানুষের তার পারমিশন ছাড়া তার মুখের ছবি নিয়ে, তার প্রোফাইলের পিকচার নিয়ে এআই এর মাধ্যমে কথা দিয়ে সেগুলো খুব বাজেভাবে সমাজ মাধ্যমে তুলে ধরা, এর মতো দণ্ডনীয় অপরাধ কিন্তু আর কিছু হতে পারে না। আমি মানহানির কেস করেছি। খুব দ্রুত দেখুন, যারা এইগুলো শেয়ার করছে অবশ্যই তারা শাস্তি পাবে। একটা কথা কি, মানে আমরা তো রুলস বানাই না, কারা রিজেক্ট হচ্ছে আমরা বানাই না। 2022-এর প্যানেলেও তো এনআইএসরা বসতে পারেনি। আজকে পর্ষদ যেটা করছে, তাদের রুলস যেটা বলছে তারা তাই করছে। সেখানে আমাদের কি ব্যাপার? আমরা একটা সাধারণ চাকরি প্রার্থী, সেখানে আমাদের নাম জড়ানো হচ্ছে, আমার নাম জড়ানো হচ্ছে যে বিদেশগাজী মোহিত রায় এরা ঠিক করে আমাদেরকে বাদ দিচ্ছে। এটা হয় না ভাই। আপনারা যারা শিক্ষক হবেন, প্রত্যেকেই চাইছে কম্পিটিশন কমানোর জন্য। আমার 23-25, আমার 22-24, 21-23 কেউই শত্রু না, কিন্তু প্রত্যেকেই চাইছে কিছু আরও অনেকে আপনারা জানেন যে আমি দেখছিলাম যে 82 থেকে 89 যারা ওবিসি কোটায় পাস কোয়ালিফাই করেছে, যারা ওবিসি কোটায় কোয়ালিফাই করেছে 82 থেকে 89, লাইভটা একটু ভালো করে দেখবেন আপনারা। সেই 82 কোটায় যারা কোয়ালিফাই করেছে তাদেরকেও বাদ দেওয়ার পরিকল্পনা চলছে কম্পিটিশন কমানোর জন্য। কতটা পারবে সেটা ঠিক নেই, কিন্তু কম্পিটিশন কমানোর সবাই চেষ্টা করে। কিন্তু এখানে তো ব্যক্তিগত জায়গাটা কোথায় যাবে? ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে তাদের নামে বিভিন্ন কিছু ছড়ানো, তাদের এআই ভিডিও ছেড়ে দেয়া। বুঝতে পারছে দীর্ঘদিন পর নিয়োগ, তারপর ইন্টারভিউ পড়াশুনো করার পর ইন্টারভিউ টেবিল থেকে তাদেরকে রিজেক্ট হিসাবে বের করে দেয়া, এটা কিন্তু প্রত্যেকের কাছে একটা খারাপ স্মৃতি বা একটা খারাপ অধ্যায়, একটা ভালো খারাপ সমস্যা, একটা টেনশন, ডিপ্রেশন। এতদিন পর নিয়োগ হচ্ছে, এখানে আমার বা আমাদের কোনো হাত নেই। যা হচ্ছে রুলস বা পর্ষদের নির্দিষ্ট নির্দেশিকা আছে তার ভিত্তিতে হচ্ছে। সেখানে পার্সোনালি অ্যাটাক কেন হবে? যারা আমার এআই এর ভিডিও করে যারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন, তারা অপেক্ষা করুন, ঠিক সময়ে কিন্তু আপনারা, মানে কেন ছাড়ছেন সে উত্তরটা কিন্তু যেখানেই থাকুন না কেন, আমি যেখানে আছি কিন্তু এখানে নিয়ে আসবো আমি। উত্তর মানে কোচবিহার বা জলপাইগুড়ি বা মালদা মুর্শিদাবাদ যেখানেই থাকুন না কেন, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। যারা এআই এর মাধ্যমে ভিডিও দিয়ে, যারা ইন্টারভিউ আসতে পারছে না বলে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে বিভিন্ন গ্রুপে তো বাজে বাজে কথা বলছেই, তারপরও এই ছবি দিয়ে তারা রাগ মেটাচ্ছে। কিন্তু আমি জানি না এগুলো শিক্ষক সুলভ আচরণ কিনা। তো যেটা বলছিলাম, এই দেখবেন ইউটিউবে, দেখবেন ইউটিউবে কমেন্ট আছে, কেউ 22 নয়, কিন্তু তারা একটা গ্রুপ আছে ভালো। আমরা এইরকম কি ব্যাপারটা কি বাদ চলে গেলেও এরকম কারোর ছবি দেখিয়ে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে লেখা কোনোদিন শিখিনি এগুলো।
মাথা নিচু করে চলে আসবো যেখানে হেরে যাব। প্রতিহিংসার জায়গাটা নেই। যেটা বলছিলাম ভুলে গেছি, কি বলছিলাম। উম, কি বলছিলাম। আম, হ্যাঁ, কি হলো যে 2023 সালের 11ই ডিসেম্বর পর্ষদ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হলো এই 2023 সালের 10ই ফেব্রুয়ারি এর মধ্যে ঘুরে গেছে অন্য কিছু, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। জানানো হলো এবার থেকে ন্যূনতম বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কি হলো? আজ হচ্ছে 9ই ফেব্রুয়ারি 2026 সাল, আর 23 সালে বলা হয়েছিল 3 বছর। একটা তো নির্দিষ্ট একটা তো, আমরা তো মানুষ। আজকে আমি সামনে থেকে নেতৃত্ব দিই, আমি জানি না আমার কি হবে, কিন্তু আমার শেষ পর্যায়ে মানে আর কিছু হারানোর নেই। কারণ এত পরিশ্রম, এত দিন এই সময় দেওয়ার পর এত কম ভ্যাকেন্সি, কি হবে কেউ কিছু বলতে পারি? পড়াশুনো তো করছি, পড়াশুনো তো সারাদিনই পড়াশুনো হচ্ছে। আর যে কোশ্চেনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যে কোশ্চেনের প্যাটার্ন এখানে আপনার কি ধরবে আপনি নিজেই জানেন না। আপনার আর্টস একটা স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট আপনি, আপনার যদি সায়েন্সের ডিপ কোশ্চেন করা হয় আপনি কি করবেন? আমি কি করব? ইন্টারভিউতে কোনো সিলেবাস নেই, আপনি কিছুই করতে পারবেন না। ভ্যাকেন্সি হলে কি হতো, অনেক কম মানে অনেক কম একাডেমিকেও কিন্তু অনেকেই মানে মেরিটে আসতো। আমরা যে 2022-এর প্যানেলে দেখেছি, আমরা 20-22 সেশনে অনেকে জিরো পেয়েও কিন্তু, যেহেতু ভ্যাকেন্সি বেশি সেখানে কিন্তু তারা নিজের নামটা দিতে পেরেছে, ঢোকাতে পেরেছে। আমরা দেখুন 2022-এর অনেক ওবিসি এ 2022-এ কিন্তু অনেক সুযোগ ছিল। 2022-এর প্যানেল, 2017 টেট যারা কোয়ালিফাই করেছে, কিন্তু 2022-এর ক্ষেত্রে ওবিসি এ কিন্তু সেই সুযোগ পাবে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় 2022-এর ক্ষেত্রে ওবিসি এর তুলনায় ওবিসি বির কাট অফটা কিন্তু অনেকটাই কম হবে, যেটুকু আমার মনে হচ্ছে। আমি যে লাইভে বলছি এগুলো সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারেন। আর যেটা বলছিলাম, যে প্রাইমারি শিক্ষা পর্ষদ যতবার গেছি বারে বারে বলেছিল যে আমার শূন্য পদ দিলে 3 মাসের মধ্যে আমি নিয়োগ করে দেখিয়ে দেবো। আমি ফেসবুকেও লিখেছিলাম যে T20 ফরম্যাটে ইন্টারভিউ হবে, কিন্তু আলটিমেট কি দেখা গেল, যেভাবে পর্ষদ এগোচ্ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব গতিতেই কিন্তু এগোচ্ছিলেন। মানে প্রথম দিকে 2 মাস পরে, পুজোর ছুটি ছাটা মিটে যাওয়ার পর, তো কোনো মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেট বৃদ্ধি করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ কোনো ডেট বৃদ্ধি করেনি, কোনো এডিটেড ডেট বৃদ্ধি করেননি, ঠিক টাইমে করলেন। কিন্তু পরপর যে এই ইন্টারভিউয়ের যে শিডিউল, মানে এটা কিন্তু ভাবাচ্ছে। আপনারা, আমি একটা পেপারে দেখছিলাম যে 2,500 করে ইন্টারভিউ হবে এবং কি বলে ফেব্রুয়ারির মধ্যে মানে আমাদের নিয়োগ কমপ্লিট করে দেবে। তো আমি পোস্ট করেছিলাম যে অসম্ভব, অসম্ভব। আমার যে আইডিয়া, এতদিন পর্যন্ত যে ইন্টারভিউ হয়েছে সেখানে 10,000 ইন্টারভিউ হয়েছে কিনা আমার সন্দেহ আছে। হিসেব করে দেখলে তো বোঝাই যাচ্ছে যে কটা টেবিলে কতজন করে ডাকছে। এতদিন পর পর কতদিন যাবে এটা? আমরা কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা পর্ষদ বিরোধী নয়, আমরা সরকার বিরোধী নয়, দীর্ঘদিন কিন্তু একটা বঞ্চনা, দীর্ঘদিন পরিবারের মানুষজন অপেক্ষায় একটা কিন্তু মানসিক রুগীতে আমরা পরিণত হয়েছি। কেউ কিন্তু, চারিদিকে শুধু দেখতে পাচ্ছি বক্তৃতা, চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের কল্যাণের জন্য হাজার হাজার কথা, হাজার হাজার বক্তব্য সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, শুধু পলিটিক্স। কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ, হাই স্কুল শিক্ষক নিয়োগ, এটা নিয়ে কোনো প্রতিবেদন লেখা হয় না, খুব রেয়ার। সংবাদ মাধ্যম কি হচ্ছে, এই নেতা এই বলেছে, অন্য বিরোধী পার্টির কাছে সামনে গিয়ে বলছে আপনি কি বলছেন, আবার আরেকটা বিরোধীর সামনে গিয়ে আপনি কি বলছেন, এই হচ্ছে, এই সারাদিন ধরে দেখছি। আর প্রথম প্রথম থেকে লাস্ট পর্যন্ত
নতুন নতুন মানে প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, সেটাই নিয়ে আমরা দেখছি। কিন্তু তারপরেও কিন্তু ভালো থাকছি কি আমরা? আজকে এতদিন যে আইনি বিষয়গুলো চেপে চেপে ধরে রাখা, মানে উম, উম, এতদিন ম্যাট 1594 2014 প্রশ্ন ভুল মামলা, 2022 প্রশ্ন ভুল, এছাড়াও যে মামলাগুলো 23-25 বা আদার্স যেসব মামলাগুলো আছে, সেগুলো কি হবে যদি এতদিন ধরে অপেক্ষায় ফেলে রাখা হয়? আমাদেরও তো একটা মানে একটা লিমিটেশন রয়েছে যে এতদিন পর্যন্ত এই মামলাগুলো চলবে। সবাই তো বিশৃঙ্খল মতো এখন, মানে বিশৃঙ্খল বলবো না, সবাই যে যার মতো পড়াশুনো করছেন, কিন্তু প্রত্যেকে আমরা কি ভালো আছি? সারাদিন ধরে আমরা দেখছি, আপনারা যারা বলছেন যে নদিয়া জেলার কবে হবে, 24 পরগনা কবে হবে, উম, তারপর হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কবে হবে, এই রকমই হবে। যদি ফেব্রুয়ারির শেষে যদি একটা বা 22 তারিখের আগে কিংবা পরে একটা যদি শিডিউল দেয়, হয়তো ফেব্রুয়ারির লাস্টে হতে পারে। আমার তো মনে হচ্ছে যে হবে বলে মনে হচ্ছে না, তবু দেখা যাক, হঠাৎ করে বেরোতে পারে। অনেকেও এখনো বলছে যে নির্বাচনের আগে নিয়োগ হবে, আমিও চাই ব্যক্তিগতভাবে। আর সাথে সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে, সরকারি আধিকারিক যাদের ইন্টারভিউ হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রী সরকারি আধিকারিক, তাদের কাছে আপনারা ডেপুটেশন কপি তুলে ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুযোগ পেলে এই শূন্যপদ বৃদ্ধির দাবিটা জানান। এটা খুব দরকার, দীর্ঘদিন নিয়োগ পাইনি আমরা। আর সবচেয়ে বড় কথা, এই পশ্চিমবঙ্গের যে নিয়োগ অনেকে পেয়েছে, 2022 সালেও ভালো নিয়োগ হয়েছে, মানে অনেক ক্যান্ডিডেট আছে, বলবো না যে একদম স্বচ্ছভাবে তারা চাকরি পেয়েছে। আমার হিঙ্গলগঞ্জ ব্লক থেকে শুরু করে মাদার্স এসব জায়গায় আমি দেখেছি অনেক বন্ধুরা চাকরি পেয়েছে 2017 টেট থেকে বা 2014 টেট থেকে, এই শেষ নিয়োগে অনেক স্বচ্ছভাবে, মানে তারা কাউকে তাদের কোনো প্রয়োজন হয়, নিজের যোগ্যতায় তারা কিন্তু চাকরিটা পেয়েছে। এবং খুব যেহেতু কম, মানে ক্যান্ডিডেট কিন্তু ভ্যাকেন্সি বেশি, ভ্যাকেন্সি সেই অনুপাতে ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকে কিন্তু বেরিয়ে গেছে। শিডিউল ট্রাইব ফাঁকা, শিডিউল কাস্ট একদম কম, ইন্টারভিউ কম পেয়েও অনেকে ঢুকে গেছে ফাঁকা। ডিসেবিলিটি যারা আছেন, তাদের ভ্যাকেন্সি প্রায় কি 14খানা না 44খানা ফাঁকা ছিল, এবারে কি ফাঁকা থাকবে? যারা ফিজিক্যাল ডিসেবিলিটি, তাদের কি ফাঁকা থাকবে? তো এই জায়গাগুলো কিন্তু ও, ছিল যে 2022 প্যানেলে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না, কারণ আমাদের ভ্যাকান্সির বিষয়টা অনেকটাই কম। এই ক্ষেত্রে কিন্তু কে, কার কি হবে কার হবে না, সেই জায়গাটা কিন্তু মানে ভাবলে অবাক হয়ে যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু যোগ্যতার প্রমাণ করেই কিন্তু এই জায়গাটা কিন্তু এসছি আমরা। প্রত্যেকেই কিন্তু 2 বছরের ট্রেনিং আছে, 2 বছরের, 2 বছরের প্রশিক্ষণ নেওয়া হয়েছে, 2 বছরের প্রশিক্ষণ নিয়েছে। আজকে কোথায় বলবো, সেই মালদা মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার ওদিকে কোচবিহার, দিনাজপুর জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে, এদিকে মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান, বর্ধমান 24 পরগনা থেকে শুরু করে পুরুলিয়া, ওদিকে ঝাড়গ্রাম, অনেক ক্যান্ডিডেটরা কিন্তু অপেক্ষায় আছে যে হয়তো এবার আমারটা হবে। এদিকে নদিয়া, জলপাইগুড়ি, মানে টোটাল 23টা জেলার ক্যান্ডিডেটরা, তাদের বাবা মাও কিন্তু অপেক্ষা করে আছে। আর গ্রাম অঞ্চলে কী ভাবেন যে ইন্টারভিউ দিতে যাচ্ছে মানে এবারে চাকরি হয়ে যাবে, কিন্তু আমরা এটা ফিল করতে পারছি। আর কাট অফের বিষয়টা যেটা বলছেন, একটা আমার ব্যক্তিগত ধারণা যে আপনারা হয়তো ভাবছেন যে যার 28 স্কোর বা 29 স্কোর, সে যদি 10 পায়, তাহলে 28 থেকে কত হবে, 38 হয়ে যাবে। তো এই ভাবনাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ভাবনাটা ঠিক নয়। যে 28 স্কোর যার, সে যে ইন্টারভিউ ভালো দেবে এমন কিছু বলার আছে? অনেকে হয়তো বর্তমানে যে রোস্টার তৈরি হয়েছে, যে মানে যে রোস্টারে আমাদের নিয়োগ হচ্ছে, তো তাতে কি হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএডে যাদের নাম্বার বেশি আছে,
তাদের কিন্তু স্কোরটা কিন্তু হাই হয়ে গেছে। আর এটা খুব কম সংখ্যক, মানে যে সংখ্যক আছে তাদের বয়সও কিন্তু খুব কম, 23, 24, 25 এমন বয়স। আর যারা একটু মানে বয়স্ক ক্যান্ডিডেট তাদের দেখবেন স্কোর কিন্তু ওই 24, 25, 26 এর কাছাকাছি, 27, 27 হবে না। তো একটা অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এমন একজন ইন্টারভিউ দেবেন, আর মনে করুন একজন 22 বছরের ইন্টারভিউ দেবেন, অভিজ্ঞতা তো একটা মূল্য থাকে। এটা বলছি না যে 22-23 বছর যে ভালো দেবে না, ইন্টারভিউয়ের উপরে প্রচুর নির্ভর করছে আপনার কি হবে। শুধু উত্তর দিলে হবে না, আপনাকে দেখে নিচ্ছেন এক্সপার্টরা যে সত্যিই আপনি ম্যাচিওর কিনা, ঠিক আছে, সত্যিই আপনি আপনার যোগ্যতা আছে কিনা। সেটা কিন্তু দুটো একটা কথার মাধ্যমেই কিন্তু তারা বুঝতে পারে। আপনি 10টা কোশ্চেন উত্তর দিলেন, 3টে পারলেন না, দেখলেন ইন্টারভিউয়ে কিন্তু মানে ভালো নাম্বার পেয়েছেন। আবার দেখা যাচ্ছে আপনি 10টা থেকে আপনি 2টো পারলেন না, কিন্তু দেখলেন নাম্বারটা সেই অনুপাতে কম। হয়তো আপনি বলতে পারলেন কিন্তু সেইভাবে উপস্থাপন করতে পারলেন না। তো সেগুলো কিন্তু হবে কি, আমার কি হবে, কার কি হবে, কেউ বলতে পারে না ওই জায়গাটা কি হতে চলেছে। তাই বলবো 28 স্কোর পেয়ে অনেকে 29 স্কোর পেয়ে মানে হয়তো টেটে মানে 82, 84, 86 টেটে আছে, 90 আছে টেটে, কিন্তু স্কোর দেখা যাচ্ছে হাই। তারা ভেবেই নিয়েছে যে আমাদের আর কিচ্ছু দরকার নেই, কোনো গ্রুপ দরকার নেই, আমরা ইন্টারভিউ রুমে যাব, দাঁড়াবো, আমরা 5 পাবো, 5 পেয়ে বেরিয়ে আসবো। এই ভাবনাটার কিন্তু যাদের একটু হাই স্কোর রয়েছে তাদের ভাবনাটা কিন্তু আছে। কিন্তু ভাবনাটা কিন্তু এবার একটু আমার ব্যক্তিগত মতে মনে হয় পরিবর্তন হবে। কারণ ইন্টারভিউ কিন্তু গতবারের মতো গতবার কি হতো, গতবারে যে ইন্টারভিউগুলো আমরা দেখেছি যেখানে অনেকটাই কিন্তু যেহেতু ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট কম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই 14টা কেমন ছিল আপনার মতো, আপনি কি কোথা থেকে এসেছেন, যারা ট্রেনিং প্রাপ্ত ছিল তাদেরকে শুধু ভালো মন্দ জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে। 17 টেট এবং 14 একসাথে যেটা হলো 2022 সালে, সেখানে নিজের মতো করে অনেকটাই করতে দিয়েছে। কিন্তু আজকে আমাদের 22 টেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে কোনো কোশ্চেন কোনখান থেকে আসছে আমি কেউ আগে থেকে বলতে পারবো না। তো সেই জায়গায় কিন্তু নাম্বারটা আনুপাতিক হারে কিন্তু কমবে। 10, অনেক ভেবেই নিয়েছে যে আমি 10-এ 10 পাবো, কিন্তু এই জায়গাটা হয়তো প্রত্যেকেরই কনফিডেন্স রাখা উচিত, কিন্তু যাদের বেশি স্কোর ওভার কনফিডেন্স এগুলো কিন্তু ভালো না। কেউ মনে করুন 27-28 স্কোর, ভালো করেই বলছি, ইন্টারভিউ খারাপ দিল, 1-2 জিরোও পেতে পারে। আর যার মনে করুন 24 স্কোর বা 25 স্কোর, সে মনে করুন ইন্টারভিউটা ভালো দিল, তা সে যদি সেখানে 6-7 পেয়ে যায়, কোথায় যাবে? আর যে জিরো পাচ্ছে সে কোথায় যাবে? স্কোরটা কিন্তু ফ্যাক্টর নয়, এটা বারবার আমি বলে দিচ্ছি, অনেকে আমাকে ফোন করে বা মেসেজ করে। তো তো সেই জায়গাটা কিন্তু দেখুন, মানে এই কিছু কিছু মানুষ আছে, মানে আমি দেখি যে শুধুমাত্র ইউটিউবের উপর ভিত্তি করে সব কিছু দেখানো হচ্ছে। ইউটিউবে যে সারাদিন ধরে ইউটিউব দেখবে, ইউটিউব দেখে ইউটিউবে কি বলছে সেটা নিয়ে আমাদের কাছে বারে বারে কল করবে, কমেন্ট করবে। আরে ইন সার্ভিসের বিষয়টা বুঝতে হবে ভালো করে। ইন সার্ভিস আপনি কিভাবে ধরবেন? যদি 14 টেট পাস করে যদি শুধু 14 টেটই পাস, সে যদি ইন সার্ভিস হিসেবে বসে, জেনারেল হিসেবে বসে, তার রোল নাম্বার মারলে কিন্তু বেরিয়ে যাবে ইন সার্ভিস। কিন্তু গোপনে কেউ 14 টেট পাস এবং 22-এর টেট পাস, 14 টেট পাসে চাকরি করছেন, আর 22-এর টেট পাসে আপনি নতুনভাবে আপনি নিয়োগে আসতে চাইছেন, আপনি কেউ ভেরিফিকেশানে ওই রোল নাম্বার মারলে ধরা পড়বে? আমরা যখন চাকরি পাবো আমাদের কিন্তু মানে আমাদের আইডি কিন্তু ওই আমাদের রোল নাম্বার, মানে যে ইন্টারভিউ দিয়েছি বা টেটের রোল নাম্বার কিন্তু এটা আমাদের কিন্তু অনেক আইডেন্টিফিকেশনের কাজ করবে, ওটা মারলে বেরিয়ে যাবে যে আমি ইন সার্ভিস কিনা। কিন্তু 14 টেট পাস, 22-এরও টেট পাস, আবার 17-এরও টেট পাস, কি করে বুঝবে? তাই সেই যদি 22-এর রোল নাম্বার দিয়ে যদি অ্যাপ্লিকেশন করে ফ্রেশার হিসাবে, সেটা কি ধরা সম্ভব? আজকে আপনারা 2022-এর যে নিয়োগ হয়েছে ইন সার্ভিস বাদ ছিল, তার মধ্যে কি ইন সার্ভিস নেই?
টুকটাক ঢুকবে, এটা আপনারা কারা সোশ্যাল মিডিয়াতে এগুলো কন্ট্রোভার্সি করছেন, টুকটাক ঢুকবে, এগুলো কিন্তু সবসময় সম্ভব হয় না। মামলা আছে, ঠিক সময় আমরা অপেক্ষা করছি, যারা বাদ চলে যাচ্ছে। এই বিষয়গুলো আর কিছু বলবো না। কি বলছিলাম? হ্যাঁ, ওই টেট স্কোর, মানে একাডেমিকের বিষয়টা বলছিলাম। তো এবারে কিন্তু আনুপাতিক হারে কিন্তু, মানে যা পরিস্থিতি, যা যেভাবে চলছে, এবারে কিন্তু ইন্টারভিউয়ে যে আমি 10-এ 10 পাবো, প্রচুর 10-এ 10 থাকবে এমনটা নয়। কোশ্চেন আপনি বাংলা পারলে আপনি বাংলা থেকেও ধরছে, আবার বাইরের দিকে ধরছে, এবং আপনাকে দেখে নিচ্ছে যে আপনি সত্যিই মানে মানে কতটা আপনি জানেন। শুধু প্রাইমারি না, তার বাইরেও অনেক মানে বিষয়গুলো দেখছেন দেখলাম। তো এটা নিয়ে ভেবে লাভ নেই, নিজেদের মতো নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি নিজেও পড়াশুনো করছিলাম, ডেমনস্ট্রেশন আমি তো প্রায় ভালোই ডেমনস্ট্রেশন করেছি, আহ, প্রত্যেকটা শ্রেণীর। হুম, আনন্দময় বা মানে যে ক্লাসগুলো অ্যাক্টিভিটি বেজ, সেগুলো সুন্দরভাবে অনেকের হেল্প নিয়ে, উম, যারা, আমি তো আলাদা করে পড়াশুনো মানে কোনো কোচিং সেন্টারে পড়ি না, তো যারা পড়ে তাদের কাছ থেকে হেল্প নিই। আর যেটা বলছিলাম যে অনেক কোচিং সেন্টারের স্যারেরা হয়তো তারা ইন্টারভিউ নিচ্ছে, আমি দেখছিলাম যে আমার 9 হচ্ছে, দাদা 9.9 পাচ্ছি কোচিং সেন্টারের ইন্টারভিউয়ে। তো এ বিষয়ে বলবো, এটা হয়, মানে স্বাভাবিক হয়, কিন্তু এগুলো হয়তো আপনি যেখানে বাস্তবিক যেখানে যাচ্ছেন সেখানে জিনিসটা পেতেও পারেন, নাও পেতে পারেন। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে যে কোচিং সেন্টারগুলো অবশ্যই যদি আমাদের শূন্যপদ বৃদ্ধির দাবিতে যদি আমাদের সাথে একসাথে সবাই নামতো, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও কিছু ভ্যাকান্সি দিতে পারতেন। কিন্তু প্রত্যেকেই মানে বর্তমানে এই 2022 স্টেটে কোচিং সেন্টারগুলোরই কিন্তু জয় জয়কার হয়েছে। আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না। তো কোশ্চেনও সেই লেভেলের আসছে। ডিজিটাল যুগে সমাজ মাধ্যমে যে কেউ যেমন লাস্ট মিনিট সাজেশান দিচ্ছেন। তো বাস্তবিক দেখতে গেলে অন্যরকম কোশ্চেন আসছে, যেগুলো পরপর আগের যে পড়াশুনোটা প্রত্যেকে ছিল, সেই পড়াশুনোটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি এখন বর্তমানে যা কোশ্চেন হচ্ছে। তো নিজের মধ্যে কি আছে, শুধু যান্ত্রিকভাবে টিউশনিতে গেলাম, কোচিংয়ে গেলাম, সেখানে পড়লাম, মক মক দেওয়াটা দরকার আছে। সাথে সাথে নিজের নিজের মধ্যেও যে কি আছে, মানে শুধু মানে অনলাইনের কোশ্চেন নয়, আপনার মধ্যে কি আছে সেটা তুলে ধরতে গেলে কিন্তু নিজেকে পড়াশুনো করতে হবে। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমিও কি নাম্বার পাবো আমি জানি না, কিন্তু দীর্ঘদিন ধরে পড়াই, উচ্চ মাধ্যমিকের পড়াই, আর এই বাচ্চাদেরও পড়াচ্ছি এখন, যেহেতু এই লাইনে আছি, 11-12 পড়াই। তো সেই জায়গায় প্রত্যেকে এই পেশায় যারা আসতে চাইছি, প্রত্যেকেরই কিন্তু যোগ্যতা আছে। তাই ভ্যাকান্সি বৃদ্ধির জন্য আরও কোথায় কোথায় যেতে হয়, সেখানে অবশ্যই যাব। আমাদের আজকে আমাদের মিজানুর ভাইরা গেছিল, আহ, যে কোথায় বা আমাকে মানে ফোন করেছিল যে কোথায় কিভাবে কি করতে হবে। তো সেইভাবে কিন্তু তারা আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আহ, তার ক্যামাকেস্ট্রির অফিসে তারা অ্যাপ্লিকেশান দিয়ে এসছেন যে দাদা কি স্যার, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, আমাদের কিছু ভ্যাকান্সি বাড়ান, কিছু ভ্যাকান্সি বৃদ্ধি হোক। দেখুন, প্রত্যেকে কিন্তু আমরা নিজের ভালোভাবে বাঁচার জন্য নিজের মানে স্বপ্ন পূরণের আশায় মানে আমরা দৌড়াচ্ছি। আমাদের কোন সরকার, কোন বিরোধী পার্টি, এটা আমাদের কাছে কোনো ম্যাটার নয়। আমরা নিজের জন্য লড়ছি, আমরা আমাদের স্বপ্ন পূরণের লড়াইয়ে আছি। সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু যেতে হবে আমাদের। অভিষেকদার কাছে আজকে যাওয়া হয়েছিল এবং কালীঘাটে দেয়া হয়েছে। সামনের দিনে আমরা এই কয়েকটা দিন ভাবছি, এই কয়েকটা দিন ভ্যাকান্সি বাড়ানোর জন্য। আমার তো শরীর খারাপ, আমি বেরোতে পারছি না সেইভাবে, একটা মানসিক অস্বস্তি মধ্যে আছি, বাবারও শরীর খারাপ। তো আজ সারাদিন তো হসপিটালে ছিলাম, মিজানুর ভাইরা কল করেছিল যারা গেছিল 5-7 জন, তাদেরকে কুর্নিশ জানাই। এই কয়েকটা দিন কিন্তু পড়াশোনার মাঝে মাঝে আমরা কিন্তু এই কর্মসূচিগুলো করতে পারি। আমরা কোনো মুখপাত্রের কাছে গেলাম, আমরা কোনো সরকারি আধিকারিক, তাদের ডেপুটেশন দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করলাম। সবসময়
আহ, শুধু যে আন্দোলন করতে হবে এমনটা নয়, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, এখন সবাই পড়াশুনো করছেন। আজকে যখন 10,000 এই 13,421 ভ্যাকান্সি দেওয়া হলো, তারপরে কিন্তু আমরা একটা মিছিল ডেকেছিলাম শিয়ালদা টু ধর্মতলা। সেই মিছিলে কিন্তু উম, সেই উপস্থিতি ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছি দিকে দিকে ক্যান্ডিডেটরা, দিকে দিকে চাকরি প্রার্থীরা, সবার তো খিদে আছে দীর্ঘদিন অপেক্ষা করার পর, প্রত্যেকেরই। তারা কিন্তু এখন চাইছে যে দাদা একটা আন্দোলন করা হোক। তার আগে অন্তত একটু আমরা আলোচনা করি সামনের দিনে। সত্যি কথা বলতে কি, এখন হয়তো কাঁদতে পারছি না, সামনের দিনে কিন্তু বহু ক্যান্ডিডেটের চোখে কিন্তু জল আসবে, এটা কিন্তু কনফার্ম। কারণ ভ্যাকেন্সি অনেকটাই কম। সরকার যে বাজেট দেখলাম, খুব ভালো লাগলো সত্যি কথা বলতে কি। বিরোধী তো আমাদের নয়, বিরোধী করার জায়গাও নেই। তো সেই জায়গায় যারা মাধ্যমিক থেকে 40 বছরের মধ্যে যারা বেকার যুবক, তাদেরকে 1,500 করে দেওয়া হচ্ছে। 1,500 টাকা সম্ভব। লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে, এটা খুব ভালো। লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্ট প্রত্যেক গ্রাম অঞ্চলের আমাদের মায়েরা, কাকিমারা সবাই পাচ্ছেন। এবার আমাদের অনেক বান্ধবীরাও পাবেন। ভালো, কিন্তু সাথে সাথে একটা নিয়োগ দরকার। দীর্ঘদিন ধরে একটা, প্রত্যেকেই তো মানুষ আমরা যারা এই প্রশিক্ষণ নিয়েছি, আমরা যদি একটা গ্রুপ ডির পোস্ট হতো কিচ্ছু বলতাম না। দেখুন, আমি সামনে লাইভ করছি, আমি আন্দোলনের সামনে থাকি, আমি জানি না আমার কি হবে, কিন্তু আমি যেটা সৎ সেটা সামনে বলছি। তো এর যা হয় হবে, দেখা যাবে। তবে চাকরি প্রার্থী 23 জেলার 2022 সালে টেট উত্তীর্ণরা এটুকু বলতে পারে, যদি একটা আন্দোলনের ডাক দেওয়া হয়, ক্যান্ডিডেটরা কিন্তু সব খিদে, সব মুখিয়ে আছে যে এতদিন পর নিয়োগ, এত কম নিয়োগ, এত দেরিতে হচ্ছে। কিন্তু সব দিকে বিবেচনা করে, যেহেতু এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যেহেতু ইন্টারভিউ প্রসেস চলছে, তাই কিন্তু আমরা বিরোধিতায় নামি না। কিন্তু এই যে কান্নাগুলো, এই যে দিকে দিকে চাকরি প্রার্থীদের বাড়িতে, আমার থেকে তো কম ফোন আসে না। মানসিক আমার আহ, সমস্যাটা এমনি নয় যে কম ফোন আসে না। শুধু ক্যান্ডিডেট নয়, শুধু ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেটের বাবা মা, আত্মীয় পরিজন কিন্তু ফোন করেন, তাদের দুঃখ কষ্টের কথা। কত ফোন আসে, অনেকে, অনেক বোনেরা প্রেগনেন্ট আছেন, তাদের বাচ্চা হবে, তো কবে ইন্টারভিউ হবে। তার মধ্যে অনেকের বিয়ে আছে। তো যা গতি, আমি পরিষ্কার বলে যেটুকু আমার আইডিয়া বলছি যে দেরি হবে। যেরকম 2 চব্বিশ পরগনা থেকে অনেক ফোন এসছে। আজকে ফেব্রুয়ারির 5 তারিখে একজনের বিয়ে হয়ে গেল, মানে জানুয়ারি থেকে কল করছেন যে আমার বীরভূম, আমার পড়বে না তো দাদা, পড়বে না তো 5 তারিখে, 5 তারিখে কিন্তু বিয়ে, আমার কিন্তু বিয়ে আটকে যাবে। তাহলে তার বাড়ির লোকও কল করছে। তো আমি নিশ্চিন্তে বললাম যে আপনি ফেব্রুয়ারির 5 তারিখে বিয়ে করুন। জানুয়ারিতে বললাম, জানুয়ারির মাঝামাঝি দিকে। তো সে বিয়ে হয়ে গেছে। আপনাদের যাদের অন্যান্য দিকে একটু আছে, টিউশনে টুকটাক বাড়ান। ইন্টারভিউ যে প্রসেস তৈরি হচ্ছে, আর এখন তো কোনোভাবে যে একটু কথা বলবো গিয়ে যে আপনারা এই জিনিসগুলো কেন করছেন, কেন এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ তো হচ্ছে, কিন্তু এত দেরিতে হচ্ছে। আমরা যারা অপেক্ষায় আছি, একটা আমরা মানসিক চাপে আছি, যাদের পরীক্ষা হয়ে আছে, ইন্টারভিউ একরকম, কিন্তু যারা আমাদের এখনো পড়াশুনো করছি, ওই দিনে সে কেমন যেন একটা ভাব লাগছে নিজেকে, পড়েই যাচ্ছি কাঠের পুতুলের মতো। এ জিকে বই, ওটা মানে পুরোনো মানে কম্পিটিটিভের বই, বিভিন্ন বুক কিন্তু পড়ে যাচ্ছে। আর যেহেতু উত্তর দক্ষিণ দেরিতে হবে, বা নদিয়া দেরিতে হবে, বা এই অনেকে ভাবছি আমরা, তো সেই কারণে কিন্তু অনেক মানে যে প্রথম দিকে যে পড়াটা হতো, যে গতি ছিল, সেই গতিটা কিন্তু সবার কমে গেছে। দেখুন, আমি যেটা বলছি, এটা এইখানে একটা চাপ কিন্তু অনুভব হচ্ছে আমাদের এইখানটা। এইখানটা কিন্তু একটা চাপ তৈরি হয়ে রয়েছে যে কি হবে। এইখানটা প্রত্যেকেই দেখুন ব্যথা ব্যথা মতো ভাব আছে। প্রত্যেকের বাবা মা তাকিয়ে আছে, অসুস্থ বাবা মা, তারা তাকিয়ে আছে হয়তো এবার হয়ে যাবে, হয়তো এবার হবে। সরকারের কাছে অনুরোধ যে এগুলো হোক, মানে যে জিনিসগুলো, যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে, সে প্রকল্প অনেক ভালো। অনেক ক্যান্ডিডেট, মানে অনেকে 1500, অনেকে 1700 পাচ্ছেন। তো একটা ভালো, মানে 1700, একটা যদি মহিলা বাড়িতে 1700 টাকা পান, তো সেটা কিন্তু তার অনেক কাজে লাগে, ব্যক্তিগতভাবে সংসারের কাজে লাগে। বুঝে ভালো, খুব ভালো। কিন্তু সাথে সাথে এই যে নিয়োগগুলো প্রত্যেকবার অল্প হলে, এই যে 13,000 নিয়োগ হচ্ছে, এটা যদি প্রত্যেকবার হয়,
এই 13,000 নিয়োগটা যেহেতু দীর্ঘদিন পর হচ্ছে তাই বলে কিন্তু অসন্তুষ্ট আছি। এই নিয়োগটা যদি প্রত্যেকবার হতো এটা কিন্তু কোনো সমস্যা হতো না। এখন উচিত কি কিছু ভ্যাকান্সি বৃদ্ধি করে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সকলে তো চাকরি পাবে না, সরকার আবার নোটিফিকেশান দিক যে প্যারাটিচার নেব, সেই প্যারাটিচারের মাধ্যমে যারা পাবে না তারা প্যারাটিচার করুক 12,000 টাকা করে, আরও 1-1.5 বছর পর বা 1 বছর 1.5 বছর 2 বছর পর নিয়োগ হোক আরও 10,000-এ, দেখবেন তাতে বাংলার সন্তানরা চাকরি পাবে এবং সরকারের প্রতি বাহবা দেবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলবে যে আমি প্যারাটিচার কি করেনি। এ বলছে আমি 2,000 দেবো, ও বলছে আমি আসলে 3,000 দেবো, ও বলছে আমি আসলে 5,000 দেবো, কিন্তু কেউ একবার বলছে না যে সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রয়োজন। স্কুলগুলো এখন তো স্কুলে সকালে বেরোয় দেখা যায় যে সকালে দেখবেন আপনি উম, বেসরকারি বাসগুলো কিভাবে বেরিয়ে যাচ্ছে, আর সরকারি স্কুলে গিয়ে দেখবেন একদম ইয়ে হয়ে গেছে। আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হচ্ছে, এটা বাম আমলের শেষ থেকে শুরু হয়েছে। বাম আমলে বামপন্থী যে তারা সরকার ছিল তাদের শেষ থেকে এই প্রাইমারি অবৈতনিক বিদ্যালয়ের প্রতি উদাসীনতা শুরু হয়েছে, আজও চলছে। একটু ঢেলে সাজাতে হবে। প্রকল্পগুলো চলছে, প্রচুর কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সাথে সাথে প্রত্যেকবার স্কুল সার্ভিস হোক। এই প্রাইমারি নিয়োগটা যারা আমরা এই প্রায় কতজন আছি বৈধ, 35,000 40,000 হতে পারি, 50,000ই হোক, তো একটা বড় নিয়োগ দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো, রাজপথে আন্দোলনও হবে না কোনো কিছু। আরও যারা চাকরি পাবে তারা বলবে এই আমলে আমরা চাকরি পেয়েছি। এটা করতে মানে 50,000 নিয়োগ একবার নিয়োগ দেওয়া হলো, বিহারে তো এটা হয়েছে, কত বাঙালি গিয়ে বিহারে চাকরি করছে। আমি এই বলছি মানে এই নয় যে সরকার বিরোধী আমি। অনেকেই বলে যে সামনে থেকে আন্দোলন করছিস টার্গেট হয়ে যাচ্ছিস, কিন্তু সরকার কিন্তু দেখে ছাড়বে, টার্গেট হয়ে যাচ্ছিস। কিন্তু আমি সত্য কথাটাই তুলে ধরছি, আর সত্যি খিদে আছে, প্রচুর খিদে রয়েছে, কাজটা খুব দরকার। পড়াতে পারবো না বা ডেমনস্ট্রেশন বা বাচ্চাদের বোঝাতে পারবো না বা শিক্ষক সুলভ আচরণ নেই এমনটা নয়, হয়তো এমন এই বেকারের অবস্থা এরকম পাগল পাগল আছে, যখন পড়াবো বা যখন স্কুলে যাব তখন গেট আপ চেঞ্জ হয়ে যাবে। এখন তো আমরা প্রতিবাদী মুখ হয়ে রয়েছি যে দীর্ঘদিন পর নিয়োগ হচ্ছে, এখন আমাদের বিষয়গুলো দেখতে হবে। অনেকে চেপে থাকে পিছনে বলে, কিন্তু আমি সামনে থেকেই বলি যে এই 50,000 তো সরকার 30,000 ভ্যাকেন্সি দিলে আজকে কোনো অসন্তুষ্ট থাকতো না, কোনো অসন্তোষ থাকতো না, সবাই নাচতো এটা নিয়ে, সবাই আনন্দ করতো। আর সবাই মানে সোশ্যাল মিডিয়াতে বা বাড়িতে বা এখানে এই আনন্দ করতো যে 30,000 ভ্যাকেন্সি দিয়েছে আমাদের। ফোন কিন্তু আসছে। সবচেয়ে দেখুন, নেগেটিভ কমেন্ট অনেকেই বলে, নেগেটিভ কমেন্ট প্রচুর করে। ফোন কেটে দিচ্ছি, আবার ফোন করবে, যতক্ষণ না ধরবো ততক্ষণ ফোন করে যাবে। দেখুন, অনেকেই নিজের নিয়ে বা নিজের টেনশন, নিজের পরিবারের টেনশন নিয়ে আছেন, কিন্তু আমি আমি এমন একটা মানুষ যে আমার কিন্তু অনেক টেনশন রয়েছে। 23টা জেলায় অনেক মানুষের চাপ রয়েছে, আইডি তৈরি হয়ে গেছে। মানে মানে ওই দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে একদম পরপর আসুন, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে মালভূমির দিকে চলে যান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গে চলে যান, দুই 24 পরগনা থেকে হাওড়া, হুগলি, দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ তো আছে বললাম। এই যে 23টা জেলার ক্যান্ডিডেটরা মোটামুটি কিন্তু যারা এই এখানে আছে তারা কিন্তু ফলো রাখেন, আর তারা কেউ না কেউ কোনো না কোনো টাইমে কথা বলে। আর প্রত্যেকেরই একটাই কথা, দাদা হবে তো, দাদা কিছু ভ্যাকান্সি বাড়ালে ভালো ভালো হতো, দাদা একটা আন্দোলন করুন না, কত বোঝাবো। হয়তো আমরা রাজনীতি করি না, কিন্তু এটাও কিন্তু একটা সংগঠন আমাদের। আজকে আপনারা দেখেছেন যারা এই যে এপিসি ভবন, এপিসি ভবনে একটা মুভমেন্ট হয়েছিল ইন্টারভিউয়ের দাবিতে। আমি বলতে পারি কলকাতার বুকে যত আন্দোলন হয়েছে, মেট্রোতে এই রকম আন্দোলন কিন্তু কেউ করে দেখাতে পারেনি। মানে এই ভিডিওগুলো কেউ যদি দেখেন, আমার তো এখন নিজেকে শিহরণ জাগে যে একটা ডাকে, ওই মঞ্চের একটা ডাকে 23 জেলার চাকরি প্রার্থীরা
কিভাবে একটা ডাকে রাজপথে নেমেছিল, পুলিশের ধারণা ছিল না যে এই এতজন কিভাবে আসলো, কারণ খিদে ছিল। কেউই বিরোধী নয় আমরা, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে করে আমরা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যারা আগে রাজপথে নামতো না, এখন কিন্তু রাজপথে নামার জন্য ব্যস্ত। সবার দরকার নেই, তো এই 10,000 ভ্যাকান্সি, 12,000 ভ্যাকান্সি অনেকটাই কম। এটা 30 না হয়েও যদি 26 হতো, সেটাও কিন্তু ভুল ছিল না। আমাদের তো আইডিয়া তেমনই ছিল 26-27 হাজার হবে, কিন্তু এটা হঠাৎ করেই নোটিফিকেশন এলো। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার যদি কিছু বলা যায় 1 মিনিটের জন্য, হয়তো এর পথ তো হয়তো খুলতে পারে। সামনের দিনে জানি না, অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছি বা শুনি যে কিছু ভ্যাকান্সি বাড়লে বাড়তে পারে, পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে। দেবে, পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে, তো কিছু বাড়লে বাড়তে পারে। প্রত্যেকেই দিকে দিকে অনেকে লাইভ দেখছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ। সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, হবে তো? ইন্টারভিউ কী হচ্ছে দেখি তো আজকে একটু সোশ্যাল মিডিয়াতে, কোন গ্রুপে কোন পিডিএফ দিয়ে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আমরা আমাদের নিজস্ব ফাইলে। এই ধরেছে, কোনখান থেকে ধরলো? এই লাইভে আসলো পূর্ব বর্ধমানের সদানন্দ বসাক, 8,000 টাকার বিনিময়ে একটা কাজ করেন। সে পূর্ব বর্ধমান থেকে এই আপনার এদিকে কি বলে এই সাইডটা, বনগাঁর দিকে কাজ করেন, 8,000 টাকা মাইনে, বাড়ি বিধবা বোন, উনিও টেট পাস। এই মানে আন্দোলনে তো যায়, প্রত্যেকটা কেসে 1,000 টাকা করে ফান্ডিং করেন যে দাদা কম্পিটিশন কমাতে হবে। আজকে 23-24 স্কোর, 40 বয়স, কি করবে? কি করবেন উনি? প্রত্যেক দিন একবার আমাকে মেসেজ করেন, একবার করে ফোন করেন প্রত্যেক দিন, যে দাদা হবে তো? এটা না হলে দাদা, এই আমার বাবা অসুস্থ, একদম শয্যাশায়ী, আমি বিয়েও করতে পারছি না, বিয়ে করার খুব ইচ্ছে। কে চায় না যে একটা সন্তান হোক? কিন্তু আমার এই 8,000 টাকার মধ্যে আমি পেরে উঠবো না, কিন্তু এই কাজটা হলে হয়তো আমি বিয়েটা করতে পারবো, যে সন্তান হবে, কাজের থেকে আসবো, সে এসে বাবা বাবা বলে ডাকবে। এগুলো কিন্তু রাত্রে বলে, কিন্তু এইসব কথা শুনে শুনে আমারও কষ্ট লাগে। তাই সদানন্দার ফোনটা কিন্তু আমি এখন রিসিভ করি না, হুটহাট করে ব্যস্ত থাকি। কি বলতে পারি, কি ক্ষমতা আছে? কিছু ভ্যাকান্সি এবারে 26,000 দিল, আর 10,000 15,000 পড়ে থাকলো, পরের বার দিল যে 2 বছর পর আমরা আবার নিয়োগ দেব। এটা করলে কি আমরাও কিন্তু একটু খুশি থাকি। প্রত্যেককেই তো সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষ, সরকারও তো সাধারণ মানুষ। তাদেরকে আমরা নির্বাচনের মাধ্যমে তাদেরকে আমরা আমরা ভোট দিয়েছি। যারা এমএলএ এমপি, তারাও তো আমাদের মতো সাধারণ মানুষ। এখন নয় অনেকে অসাধারণ হয়ে যাচ্ছে, কিন্তু যারা অনেকেই বলেন যে সাধারণ মানুষের সাথে মিশুন, আপনারা দেখেছেন যে অনেকেই বলেন সাধারণ মানুষের সাথে মিশুন, যারা বড় বড় নেতা তারা বলে সাধারণ নিচুতলা নেতাদের সাধারণ মানুষের সাথে মিশুন। কি করে? ভোটের মাধ্যমে যখন ভোট এই যে মানে শেষ হচ্ছে, কেউই কিন্তু আর বিশেষ থাকবে না। এটা ভোটাধিকারের মাধ্যমে তারা ভোট নেবে, যে ভোট পাবে সে জনপ্রতিনিধি তৈরি হবে, তার কাছে ক্ষমতা তৈরি হবে। আর সেই ক্ষমতা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। বিহারে ভালো নিয়োগ দিয়েছে, কোন সরকার আছে সেটা ভাবছি না, বিহারে কিন্তু ভালো নিয়োগ দিয়েছে। বিহারে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক চাকরি প্রার্থীরা চাকরি করছে। বারবার বলছি, কোনো বিরোধীর কথা বলছি না। এই যে 10,000 13,000 ভ্যাকেন্সি, এটা কিছু নয়। এটা যদি 26,000 ভ্যাকেন্সি হতো, আমরা কিন্তু খুব আনন্দ করতাম। আর যদি 10,000 15,000 বাদ চলে গেল, তারা ভাববে যে এবারে যখন হয়ে গেছে, টেট পাস তো আর হচ্ছে না, তো পরের নিয়োগে আমরা পেয়ে যাব, আমরা অন্যান্য পেশায় পড়াশুনো করি, থাকি। কিন্তু কি হলো, ভ্যাকেন্সিটা কম এলো। আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করছি। আজকেও টিম গেছিল, সামনের দিনেও টিম যাবে। আর আমি একটা কথা ভেবে পাই না, নর্থ 24 পরগনা কবে হবে, ভ্যাকেন্সি বাড়বে, ওবিসি এক কাট কত যাবে? আমাদের কি শেরিনী রহমান ম্যাডাম বলছেন নর্থ 24 পরগনা কবে হবে, এটুকু বলতে পারি, অপেক্ষা করুন, দেরি আছে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা আমরা জানি, মুর্শিদাবাদ অনেক দেরিতেই হয়, তো দেরি আছে, অনেকটাই দেরি আছে। আর ভ্যাকেন্সি বাড়বে কি, ভ্যাকেন্সি বাড়বে এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছেন। উনি যদি চান, অবশ্যই ভ্যাকেন্সি বাড়ে না ওভাবে। এখন ভ্যাকেন্সি ফট করে বাড়ানো যায় না। এখন হঠাৎ করে ভ্যাকেন্সি বাড়ালে সমস্যা তৈরি হবে, আইনি পথে জটিলতা তৈরি হবে।
এটা ভ্যাকান্সি আগে দেখাতে হবে, স্যাংশন করে স্যাংশন পোস্ট দেখাতে হবে। সেই জায়গাটাও কিন্তু তৈরি আছে বিকাশ ভবনের, শিক্ষা দপ্তরে। কেন? কারণ পঞ্চম শ্রেণী ইনক্লুড করে রেখেছেন। সেই পঞ্চম শ্রেণী ইনক্লুড থেকে সেখান থেকে কিন্তু সরকার দেখাতে পারে সবার সামনে যে এখানে কিন্তু আমার শিক্ষক দরকার। একটা নিয়োগ আসার পর হঠাৎ করেই কিন্তু একটা মনে করুন 10,000, এই 13,421টা ভ্যাকান্সি দিল। আজকে হঠাৎ করে কিন্তু ইচ্ছে খুশি কিন্তু ভ্যাকান্সি বাড়াতে পারেন না সরকার। তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে যে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও আপনি দেননি কেন। সে জায়গায় কি হয়, সরকার নতুন করে ভ্যাকান্সি স্যাংশন করে, পোস্ট ক্রিয়েট করে। এটা একমাত্র সরকারের ক্ষমতা রয়েছে, শিক্ষা দপ্তরও কোনো ওয়ে করে না। একমাত্র নবান্ন থেকে যদি অর্ডার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেনান দেয়ার হতে পারে, মানে এটা হবে। স্যাংশন পোস্ট করছি যে আমি পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছি অনেকটা স্কুলে, 2223টা স্কুলে, তো এইসব স্কুলে কিন্তু আমার শিক্ষক প্রয়োজন, এটা করতে পারেন। আর পুলিশের ক্ষেত্রেও হয়েছে, আপনার হেলথের ক্ষেত্রেও হয়েছে। আপনারা যে এক্সিকিউটিভ মানে অফিসার যারা এসডিও লেভেলের, এই বিডিও এসডিও লেভেলের অফিসার যারা আছেন, তাদেরও কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে। তো এটা সম্ভব, ঠিক আছে। এটা চাইলে সরকার পারে, অনেক কিছুই পারে। অনেক কিছুই পারে না সরকার, বলুন তো ভালো করে। সরকার চাইলে পারে না? এসএসসির মতো এত বড় একটা নিয়োগ, এসএসসির মতো, এই যে সুপ্রিম কোর্টে এটা মানে চাকরি বাতিল হওয়ার পর সরকার চ্যালেঞ্জের সাথে কিন্তু পরীক্ষা নিল এবং ভোটের আগে তার মেরিট বের করে দিয়ে কিন্তু ছাড়লো। ভাবতে পারছেন? পারে না। চাইলে 2 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি বৃদ্ধি করিয়ে ইন্টারভিউ শেষ করাতে পারে। আর সবগুলো প্রাইমারি শিক্ষা পর্ষদের হাতে থাকে না। এত লোকবল কোথায়? এখন আলাদা রুম, আলাদা ফ্ল্যাট নিতে হবে, নিয়ে সেখানে ক্যামেরা সেট আপ সব কিছু করতে হবে। এ তো ভালোই চাপের কাজ, যে যাই বলুন না কেন। আমি তো বুঝতে পারছি যে এতজনের ইন্টারভিউ নেওয়া, এটা 58,000 আমরা কাউন্টিং করছি। 58,000 তো থাক আর না থাক, অনুপস্থিত থাকলেও, অনুপস্থিত থাকছে, কিন্তু 58,000-এর তো সেট আপটা রাখতে হবে। সেই জায়গাটা কতটা এগোচ্ছে জানি না। পর্ষদে ইন্টারভিউর আগে গেছিলাম, সেখানে দেখলাম অনেকগুলো বোর্ড বা ক্যামেরা এইসব আছে। আমি তো ভেবেছিলাম যে পাশের যে পর্ষদের সামনে যে বড় মানে একটা এসএসসির একটা ভবন আছে, সেখানে হয়তো ইন্টারভিউ নেবে দ্রুত, কিন্তু সেটা কি করছেন জানি না। আজকে তো বেঞ্চ বাড়িয়েছে কিনা জানি না, মানে একই বেঞ্চ চলছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক, তারপর হয়তো এক্সপার্টরা, অনেক এক্সপার্ট পাওয়া যাবে, তখন হয়তো মানে টেবিল সংখ্যা বাড়াতে পারে। আর ভোট তো একদিনেই হয়ে যাচ্ছে। আর ভোটের আগে হবে কি না আর এই কোশ্চেন জিজ্ঞাসা করে আর হাসাবেন না। এটা হতে পারে, সরকার চাইলে হতে পারে। ওনারা তো বলছেন অনেকেই যে ভোটের আগে আমরা নিয়োগ দেব। এবার শেষ পর্যায়ে বলবেন না হলে কি করে নিয়োগ দেব। আপনি কি বলবেন? সরকারি অফিসে যে কাজগুলো হয়, আপনি আসুন, কাল হয়ে যাবে। কালকে গেলেই যে হবে কোনো, আপনি আসুন, কাল আসুন, দেখছি কী করা যায়। কালকে গেলে কি কাজ হয়? তো এই জায়গায় সরকার চাইলে পারে। প্রাইমারি পর্ষদ আহ, এত মানে মানে এত লোক, মানে যে এক্সপার্ট তো প্রয়োজন। এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক হচ্ছে, কলেজের এক্সপার্টদের দিয়ে কোনোভাবে কাজ করানো হচ্ছে, আমার যেটুকু আমি বুঝলাম কোশ্চেনের লেভেল দেখে। তো একটু দেখা যাক। তবে খুব দ্রুত কিন্তু আমি বা আমাদের চাকরি প্রার্থীরা আমরা কিন্তু দ্রুত করার জন্য আর ভ্যাকান্সি ইনক্রিজের জন্য আমরা আধিকারিকদের কাছে যাব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী একবার যদি বলে দিতেন, সেই মনে আছে 16,500 নিয়োগ, এই 2014 টেট ছিল এটা। তো তারা বিভিন্ন দিকে গিয়ে তারা হচ্ছে মানে আন্দোলন করতো। তো সেখানে বলা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ধাপে ধাপে নিয়োগ হবে। তো 16,500-র ক্ষেত্রে কিন্তু একটা নিয়োগ, বড় নিয়োগ হলো। একটা টেট থেকে 2বার নিয়োগ, ওদিকে 49,000-এর মতো হলো, আর এদিকে 16,500। পরে তো আবার 2022-এর ক্ষেত্রে হলো। 2014 টেট যারা কোয়ালিফাই করতে পেরেছে, তাদের মতো লাকি পশ্চিমবঙ্গের ইতিহাসে আর কেউ নেই, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আর কেউ নেই 2014 টেটের মতো। কি সোনা দিয়ে যে গড়া ছিল জানি না, সে সময় পরীক্ষাগুলো দেয়া উচিত ছিল প্রত্যেকেরই। তো এবারে হয়তো এই রোস্টার দিয়েই, একাডেমিক দিয়েই হয়তো শেষ নিয়োগ হবে। তার পরবর্তীতে কিন্তু নতুন রোস্টার চলে আসবে, নতুন গ্যাজেট, রোস্টার বলছি গ্যাজেট, সরি, গ্যাজেট চলে আসবে। টেটের মার্কসটাকে কিন্তু ভ্যারি করবে, এটা দেখবেন পরবর্তীতে, এটাই হবে কিন্তু।
তো এবারে যারা পাবে এই ভ্যাকান্সিটা যদি 26,000 করা যায় সেই বিষয়টা নিয়ে অনেকেই আমরা আলোচনা করছি, সামনের দিন আরও করা হবে। প্রত্যেকে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে পজিটিভ থাকুন, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আজকে 13,421টা ভ্যাকান্সি দেখলেন, হঠাৎ করে হয়তো 5,000 ভ্যাকান্সি বাড়তে পারে। হয়তো আপনারা দেখলেন যে পরবর্তী টেট আর কোয়ালিফাই হচ্ছে না। এই যে 3,000 2,500 করে কোয়ালিফাই যেমন হয়, 2,500 করে কোয়ালিফাই হচ্ছে টেটে, 3,000 কোয়ালিফাই হচ্ছে 23-এর টেটে। কে কী বললো ভাববেন না, একবার টেট পাস করা মানে কিন্তু আজীবন বৈধ। কিন্তু এই নিয়োগগুলো যদি দ্রুত হতো, আচ্ছা এটা হয়ে গেল, একটা টেট নেবে, তো প্রাইমারি টেট নিল, সেখানে কোয়ালিফাই কি হবে, ম্যাক্সিমাম তো 2022-এ কোয়ালিফাই করেছেন। তো সামনের দিনে কিন্তু এই 2023-এর মতোই টেট হবে, কিন্তু যারা টেট কোয়ালিফাই করে আছেন, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের ভাবনাটা বেশি, কিন্তু যাদের কম বয়স 21, 22, 23 বছর, তাদের কোনো ভাবনা নেই। এই সদানন্দ লাইভ দেখছে সারাদিন পর অফিস থেকে এসে, 40 বছর বয়স। ওই আরেকজন লাইভ দেখছে 39 বছর বয়স, একজনের 42 বছর বয়স, এখনো পড়ে আছে। সারাদিন বেসরকারি কাজ করে, দিনের শেষে বইগুলো নিয়ে কোথায় কি 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 কোশ্চেন ধরেছে একটু দেখি তো। এগুলো কিন্তু হচ্ছে, প্রত্যেকের কিন্তু লড়াই আছে, প্রতিকূলতা আছে, আমরা ফিল করতে পারি না তাই, আমরা অনুভব করতে পারি না তাই। প্রত্যেকের এখানে একটা মন আছে, এখানে কিন্তু ভাবনা চিন্তা রয়েছে যে কি হবে সামনের দিনে, কি করব, এখানে পড়ে আছি আদৌ হবে তো। তাই বললাম না যে ভালো আছো দাদা, এর উত্তর হচ্ছে আমরা কেউ ভালো নেই। শুভরাত্রি প্রত্যেককে, আবারও দেখা হবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে যে কোনো কিছু। 2022 সালের টেট উত্তীর্ণরা একটা ঐক্যবদ্ধ, কেউ যদি বলে যে থেমে গেছে, এটা ভুল কথা। কেউই থামেনি, শুধু পরিস্থিতি আটকে রেখেছে। প্রত্যেককে শুভরাত্রি, ভালো থাকবেন। অনেক দোয়া আশীর্বাদ প্রত্যেকের জন্য। আর পজিটিভ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, সামনের দিনে কিছু তো হবে, এটুকুই। কোনো লাইভের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয়। টানা লাইভ করছি, 300-400 জন দেখছেন আপনারা। অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি, কমেন্ট দেখা হয় না সত্যি কথা বলতে কি, সারাদিন তো যথেষ্ট ফোন আসে। তো যাই হোক, দেখবো মাঝে দেখবো, সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি তেমন কোনো বিশেষ কোনো কমেন্ট থাকে। এটুকুই বলবো, মানে আপনারা ভালো থাকবেন প্রত্যেকেই, ভেঙে পড়বেন না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন।